আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত 10। জানাবো বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝেছিলেন ভারতের যে প্রধানমন্ত্রী। সিন্ডিকেটের কবলে ডিম মুরগির বাজার, রমজান ঘিরে ন্যায্য মূল্য ডিম বিক্রির বার্তা। এবং সর্বশেষ জানাবো বিপ্লবী পরিষদের সভায় হামলা, গণ অধিকার পরিষদ নেতা ফারুক আহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত 10। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মী সহ 2 জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনার পর বিশৃঙ্খলা জড়িত সন্দেহে 9 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয় কলেজ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের মাহমুদুল হাসান তরিফ ও শাহবাজ শরীফকে কর্মীরা ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিলেন। রোববার দুপুরে কলেজের কয়েকটি বিভাগের ভাইবা চলছিল। এই সময় তারিফ ও আশিকের পক্ষের কিছু ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থী ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পরে বহিরাগতরা এসে ছাত্রলীগের পক্ষ নেয়। পরে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রদলের 4 কর্মী ও ছাত্রলীগের 2 জন সহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠায়। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে আহতরা। আহত ছাত্রদল কর্মী আলামিন বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করে। একসময় ছাত্রলীগ কর্মীরা ফোন দিয়ে বহিরাগতদের ডেকে নেন। পরে বহিরাগতরা এসে ব্যাপক মারধর করেন। এ বিষয়ে সদর থানা পরিদর্শক সজীব দে জানান, দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষা প্রতিষ্ঠানকে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব বুঝেছিলেন ভারতের যে প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারত সম্পর্কে একটি খুব পুরনো অভিযোগ, তারা সে দেশের সব ডিম একই ঝুড়িতে রাখে, অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত ভরসা করে শুধু আওয়ামী লীগকেই। মজার ব্যাপার হলো, ভারতের কর্মকর্তারাও যে এই বক্তব্যটা খুব একটা অস্বীকার করেন তেমন নয়, এবং কেন শুধু আওয়ামী লীগই তাদের আস্থা তার হাজারটা কারণে ব্যাখ্যা করে থাকেন। তবে ইতিহাসে বলে, সাম্প্রতিক অতীতেই ভারতে কিন্তু এমন প্রধানমন্ত্রীও ছিলেন যিনি বাংলাদেশ বিএনপির সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব অনুধাবন করেছিলেন। শুধু তাই নয়, ঢাকায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সফরে দিল্লিতেও আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে দুপক্ষের মধ্যে সম্পর্কে একটা নতুন সূচনা সম্ভব হতে পারে। তিনি আর কেউ নন, ভারতের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংহ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মঙ্গলবার 31 ডিসেম্বর ভারতীয় দূতাবাসে গিয়ে যারা স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এলেন। মনমোহন সিংহের 10 বছরের প্রধানমন্ত্রীত্বের 2004-2014 তিনি একাধিকবার খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এর মধ্যে 2006 অবধি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন সার্ক শীর্ষ সম্মেলনে অবকাশে 2 সরকার প্রধানের দেখা হয়েছে। 2011 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকায় যান, তখন তিনি দেখা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে। তবে মনমোহন সিং সরকারের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল 2012 সালের অক্টোবর বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ভারতে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো। মনে রাখতে হবে, তখন ঢাকায় ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, যাদের সঙ্গে ভারতের দারুণ সম্পর্ক ছিল এবং ঢাকাও চাইতো না বিএনপির সঙ্গে দিল্লির আলাদা সম্পর্ক গড়ে উঠুক। এছাড়া 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া সরকারের আমলে যেহেতু দুদেশের সম্পর্ক নানা কারণে তলানিতে ঠিকই ছিল, তাই ভারতেরও বিএনপির সম্পর্ক রীতিমতো অ্যালার্জি ছিল। কিন্তু তা না সত্ত্বেও প্রধানমন্ত্রী মনমোহন সিং সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়াকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালিয়ে নিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনমোহন সিং ক্যাবিনেটের সিনিয়র সদস্য সালমান খুরশিদেরও একটা বড় ভূমিকা ছিল। ঘটনাচক্রে খালেদা জিয়া ওই সফরে যেদিন দিল্লিতে পা রাখেন 28 অক্টোবর 2012, সেদিনই তিনি রাষ্ট্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু প্রশ্ন হলো, খালেদা জিয়া সরকারকে 2001 থেকে 2006 নিয়ে তিক্ত অভিজ্ঞতার পরও মনমোহন সিং কেন তাকে ভারতের আমন্ত্রণ জানিয়েছিলেন? দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক এখন প্রয়াত জয়াতে ভট্টাচার্য সে সময় একটি প্রতিবেদন লেখেন, খালেদা জিয়াকে যে লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে তার প্রধান কারণ হলো ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা
মোমেন্টামটা ধরে রাখতে চায়। বিশেষ করে নিরাপত্তার খাতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের সহায়তার বড় ভারত উত্তর পূর্বে বিচ্ছিন্নবাদী কার্যক্রমকালে অনেকটা রাশ টানতে সক্ষম হয়েছে। সে সময় হলফনামা আরবিন্দু রোজকার বা এনডিএফ এর রঞ্জন ডাইমারির আটক হয়েছেন। বাংলাদেশের পরবর্তী নির্বাচনের ক্ষমতার পালাবদল হলে এই সহযোগিতার ধারা অব্যাহত হতে পারে। ভারতে এই আশঙ্কা আছে, আরো লিখেছেন জয়িতা ভট্টাচার্য। তার যুক্তি ছিল তখন পর্যন্ত বাংলাদেশ যেহেতু কোনো দল পরপর দুইবার ভোটে জিতে ক্ষমতায় আসেনি এবং সেই সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা ভোটার টান লক্ষ্য করা যাচ্ছিল, তাই বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা আছে। এটা ধরে নিয়েই খালেদা জিয়াকে আগাম ভারত সফরে আমন্ত্রণ জানানো হয়। অধিনেত্রী খালেদা জিয়ার প্রায় এক সপ্তাহ ব্যাপী সেই দিল্লি সফর ধরেও ভারেও ছিল খুব একটা ওজনদার। ওই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পার্লামেন্ট বিরোধী দলীয় নেত্রী বিজেপির সুষমা স্বরাজ, ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন প্রত্যেকের সঙ্গেই বৈঠক করেছিলেন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির যে প্রতিনিধি দিল্লিতে এসেছিলেন তাতেও ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, শামীমের মবিন চৌধুরী, সাবিউদ্দিন আহমেদের মতো ভেরিফাইডরা। ওই সফরের সময় এক সাক্ষাৎকারে সাবিউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ নিজ উপযুক্ত ট্রানজিট ফলে পেলে ভারতকে তাদের ট্রানজিট দিতেও কোনো অসুবিধা নেই। এটাই বিএনপির পরিবর্তন। রাজনৈতিক অবস্থান। সফরে খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় নেতৃত্বে আলোচনা হয়েছিল সন্ত্রাসবাদ দমন, অভিনয়, নদীগুলোর পানি ভাগাভাগি, সীমান্ত ম্যানেজমেন্ট ও দ্বিপাক্ষিক বাণিজ্যের মতামত বিভিন্ন ধরনের। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদাধীন মুখপাত্র সৈয়দ আকবরউল্লাহ বলেছিলেন, সৈয়দ জিয়া কথা বলেছেন, ভূখণ্ড কিছুতেই ভারত বিরোধী জঙ্গিদের ব্যবহার করা যাবে না। বিগত বিএনপি জামায়াত জোট সরকার ট্র্যাক রেকর্ড বা তারপরও ভারত কিভাবে খালেদা জিয়ার প্রতিশ্রুতিতে ভরসা রাখছে, এই প্রশ্নের জবাবে তিনি মিস্টার আকবরউদ্দিন বলেন, আমরা একটি নতুন সম্পর্কের সূচনা করতে চাই। আমরা দুপক্ষে একমত যে এখন আমাদের সামনের দিকে তাকানোর সময়। গাড়ির বিয়ের ভিউ মিররে তাকিয়ে পেছনে কি ঘটেছে দেখারও কোনো প্রয়োজন নেই। খালেদা জিয়ার আমলে আগে কি ঘটেছে সেসব ভুলে গিয়ে ভারত যে বিএনপির সঙ্গে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাইছে, মুখপাত্রের কথা শুন থেকে মনমোহন সিং সরকারের সেই সিদ্ধান্ত ছিল স্পষ্ট। সত্যি কথা বলতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কি ভাবছে সেটাও কিন্তু গুরুত্ব আমার মনে হয়নি। প্রথম সারির সাম্প্রদায়িকতায় বা অফ এড কলামের ও আশা সরকারের করা আশা প্রকাশ করা হয়েছিল বিএনপির সঙ্গে ভারত সম্পর্ক হয়তো এবার নতুন করে লেখা সম্ভব হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ গৌতম সেন সফরে অব্যাহত পর থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর জন্য একটি রিপোর্ট লিখেছেন। এই সফর হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় একটি দৃশ্যমান সম্পন্ন ব্যাপার ভারসাম্যমূলক অবস্থানের পথ অপ্রশস্ত করবে ইঙ্গিত ছিল বাংলাদেশের ক্ষেত্রে। ভারতের তিনি নীতি শুধু আওয়ামী লীগ ধসা একে হবে না, বরং সে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভারসাম্য লেখা চলবে। বাস্তবে অবশ্যই ওই সফরের কয়েক মাস পরে দেখা হলো ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম বিদেশ সফরে ঢাকায় গেলেন। খালেদা জিয়া তার সঙ্গে দেখা করলেন না। কেন সেই বৈঠক সম্ভব হয়নি তার জন্য বিএনপির তরফেও নানা যুক্তি ছিল। তবে বাস্তবতা হলো এই ঘটনার পরে দিল্লি ও বিএনপি সম্পর্ক আবার খুব খারাপ মোড় নেয়। এরপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় সঙ্গে দল হিসেবে বিএনপি সম্পর্ক একরকমের স্তব্ধ হয়ে যায় বলা যায়। কিন্তু সমকালীন ইতিহাস সাক্ষ্য দেবে, যাবতীয় সন্দেহ ও আশ্বাস পাশে সরিয়ে রেখে ভারতের একজন প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের বিএনপির সঙ্গে সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আর সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছিলেন। তারপরে নানা কারণে বাস্তবায়িত হয়নি, যদিও সেটি ভিন্ন প্রসঙ্গ। সিন্ডিকেটের কবলে ডিম মুরগির বাজার, রমজানে ঘিরে ন্যায্য মূল্যে ডিম বিক্রির বার্তা। দেশে ডিমের বাজার 900 রোধ হচ্ছে না, সিন্ডিকেটের দৌরাত্ম্য দাম বাড়ে। সকাল বিকালে নয়ের মানুষ হা হুতাশ করলেও সিন্ডিকেট ভাঙতে পারছে না কেউ। এই পরিস্থিতিতে রমজান আসন্ন, এবারে রোজা সামনে রেখে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ডিম সহ নির্ধারিত খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আগামী 12 জানুয়ারি থেকে সরকার বেঁধে দেওয়া দামে চেয়ে কম মূল্যে ডিম বিক্রি শুরু হবে। ভোক্তা আস্থা ফেরাতে ন্যায্য মূল্যে ডিম বিক্রির উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি আনবে। এদিকে বিপিএল অভিযোগ ডিমের বাজার সিন্ডিকেট কবজায়।
এটা ভাঙা যাচ্ছে না, চরম সংকটের ডিম আমদানি করেও লাভ হচ্ছে না। পার্শ্ববর্তী ভারতের ডিম প্রতি উৎপাদন খরচ হয় বাংলাদেশি টাকায় 5 টাকারও কম। বাংলাদেশে বর্তমান 10 টাকা 50 পয়সা, কখনো আরো বেড়ে যায়। একই মুরগি একই ডিম একই যায়, একই মুরগি একই ডিম একই খাবার, কিন্তু বাংলাদেশ উৎপাদন খরচ ভারতের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি। এই নিয়ে কোনো পক্ষই আলোচনা করছে না। নির্ধারিত দামে ডিম বিক্রিও নিয়ন্ত্রণ করতে পারছে না সরকারের বিভিন্ন সংস্থা। এই প্রসঙ্গে বিপি এর সভাপতি মোহাম্মদ সুমন হালদার বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে প্রান্তিক খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করে ন্যায্য মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। এদিকে সরজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ডিমের বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে। সাধারণ ভোক্তা প্রতিটি ডিম সর্বনিম্ন 7 থেকে 8 টাকার মধ্যে কিনতে চান। মাছের বাজারে আগুন থাকায় সাধারণ মানুষের ডিমের উপর নির্ভরশীল, কিন্তু ডিমের দামও বেশি। ভোক্তাদের কথায় ডিম এখন শুধু সিদ্ধ ভাজাই আটকে নেই, শিল্পের পর্যায়ে পৌঁছেছে অনেক ক্ষেত্রে। স্বাদটা প্রায় একই থাকলেও বদলে গেছে তার রং, রূপ, পরিবেশনের নানা কৌশল। এতে করে ডিমের দাম নিয়ে চলছে নানা ধরনের নয়ছয়। যে কোনো সময় দাম বেড়ে যায়। রামপুরা কাঁচা বাজারের কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী বাঁধনের সঙ্গে, জানালেন মাছ মাংস এমনকি সবজির বাজারেও আগুন। ডিমের প্রতি ভরসা থাকলেও দাম কমছে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।